মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবছর সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 2586 জন, যেখানে মৃত্যু হয়েছে 20 জনের। এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, এরই মধ্যে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাকিব হাসানের রিপোর্ট। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত গ্রীষ্মকালীন একটি ভাইরাস রোগ। বাংলাদেশে যার উপস্থিতি ধরা পড়ে 2000 সালে। সে বছর এ রোগে মারা যায় 93 জন। বাংলাদেশে রোগটি ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। 2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2600, যেখানে মারা গেছেন 20 জন। গবেষণায় দেখা গেছে এবছর এডিস মশার ঘনত্ব বিগত সময়ের চেয়ে বেশি। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক কবিরুল বাশার। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে আমরা কম্পিউটারে ফরকাস্টিং মডেল যে তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর কিছু কিছু জায়গাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে যদি আমরা এই এডিস মশার ঘনত্ব বা এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মৌসুমে বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই ডেঙ্গু রোগটি ভয়াবহ আকার ধারণ করার একটি সম্ভাবনা আছে। কবিরুল বাশার জানান, সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে না। এদিকে ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রস্তুতি জানতে কথা হয় প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে। 3টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি। একদম ফিল্ডে ওষুধগুলো কিভাবে দেওয়া হবে, এটা একটা প্রবলেম আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে তারা প্রপারলি এডুকেশনটা পেয়েছে কিনা, মানে ট্রেনিংটা তাদের আছে কিনা। তৃতীয় হচ্ছে যে আদৌ মানে সিভিক পার্টিসিপেশনটা আমরা কিভাবে করব। আমি করলাম এটা হয়তো বা বাই থিওরি কিংবা প্র্যাকটিক্যালি আমরা একটা সমাধান করলাম, কিন্তু সিভিক মনিটরিং একটা লাগবে। হাসপাতালগুলোকে এরই মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যখন একটা ক্রাইসিস হয়ে যায়, কারণ ইনফেকশন তো খুব দ্রুত ছড়ায়, যখন একটি জায়গায় মশা কামড়ায়, সেই মশাটি যখন অন্যদেরকে কামড়ায় একটা বড় ইনফেকশনের সম্ভাবনা আছে। এই কারণে হসপিটালগুলোকে রেডি করা, হসপিটালের ভিতরে যেন ইনফেকশন না হয় এবং হসপিটালের পুরো পেরিফেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশারি দেওয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো রেডি করা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তবে এ সময়ে সম্ভব না হলে নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও জানিয়েছেন তিনি। মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। আফজাল হোসেনের রিপোর্ট। রাজধানীর আলফালা মিলনায়তনে 2 দিনব্যাপী সম্মেলনে অংশ নেন মহানগর এবং জেলা আমিরগণ। উদ্বোধনী বক্তব্যে দলটির আমির আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করেন। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। বাংলাদেশ থেকে বিগত বছরগুলোতে লুট হওয়া অর্থ দেশে ফেরত এনে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে যোগ হোক এবং জনকল্যাণে সেটা ব্যয় হোক। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই বিপ্লবের খুনিদের বিচার দৃশ্যমান করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান কিছু জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে।
সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না, কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের জেলা ও মহানগর আমিরদের সম্মেলন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা আসলাম সাজিদুর রহমান। আর দেশের সংস্কার কার্যক্রম চলাকালে একাত্মবাদ বিরোধী কোনো কনসেপ্ট জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তারা এসব কথা বলেন। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ বহাল, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা ট্র্যাজেডি সহ ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে 5 দফা দাবিতে রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। সকাল 7টার আগেই সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে, কল্পনাও করি নাই। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা 32 বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। পরিষ্কার কথা, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। নারী কমিশন প্রস্তাব করেছে, এই প্রস্তাবনা বাতিল করবেন, ওলামায়ে কেরামের হেফাজতের নেতাদের মামলা প্রত্যাহার করবেন। সমাবেশে হেফাজতে সিনিয়র মহাসচিব ঘোষণাপত্র পাঠ করেন, বলেন দাবি মানা না হলে রাজপথে নামতে বাধ্য হবে দলীয় নেতাকর্মীরা। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। তবে 5 দফা দাবি না মানলে আরেকটি শাপলা চত্বর তৈরি হতে সময় লাগবে না জানিয়ে সাংবাদিক নেতা মাহমুদুর রহমান বলেন, নারী সংস্কার কমিশন আইন বাতিল না করলে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের সাথে বেইমানি করা হবে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, দেশে সংস্কার কার্যক্রম চলাকালে একাত্মবাদ বিরোধী কোনো কনসেপ্ট জনগণ মেনে নেবে না। শাপলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে, লাওয়ারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। বেওয়ারিস হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। আর দক্ষিণাঞ্চলে জাতীয় নাগরিক ঐক্য কমিটির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্ট সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ আর পুনর্বাসন হবে না। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। এ সময় আগামী 23 মে বাদ জুমা 4 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে তিনি এই দাবি করেন। আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই, কমিশন কারো প্রতিপক্ষ নয়, সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি মূল লক্ষ্য। নির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে
একটা ফেসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। গত ১৬ মার্চ দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেদিন এ রায় ঘোষণা করেছিলেন। 2019 সালের 6 অক্টোবর আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে 13 নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। বিগত সরকারের আমলে ৬৭% ব্যবসায়ী, রাজনৈতিক দলের মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টতার দরুন দুর্বৃত্তায়ন হয়েছে, ফলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M সাখাওয়াত হোসেন। মহান মে দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। I want to keep my conscience clear. আমি যে দায়িত্বে ছিলাম সেই দায়িত্বে আমি চেষ্টা করেছি, হাত খাড়া করে দিইনি। সো আপনাদের সকলের সহযোগিতা দরকার। ইটস ভেরি গুড ডিসকাশন, ভেরি গুড টপিক। আমরা আশা করি যে এই সমস্ত বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ শ্রমিকের বিষয়গুলো নিয়ে এবং বাংলাদেশ শ্রম আইন নিয়ে অধিকতর লেখাপড়া হবে, অধিকতর গবেষণা হবে, তাতে আমরা বেনিফিটেড হব। ইতিমধ্যে আমরা একটা ইউনিভার্সিটির সাথে MOU করেছি, কারণ সরকারের মন্ত্রণালয় কোনো গবেষণা ক্ষেত্র না, এটা ইমপ্লিমেন্টেশনের কথা বলতে। সো আমরা গবেষণাপত্র এবং অন্যান্য ওপিনিয়নগুলোকে একত্র করে বিচার বিবেচনা করে ইমপ্লিমেন্ট। আপনাকে আবার ধন্যবাদ, প্রচুর ধন্যবাদ আপনাদেরকে দুজনকে, দুই পার্টিকেই মোবারকবাদ, কংগ্রেচুলেশন। বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত 2:59 পর্যন্ত 17,694 হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট 43টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,564 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 13,130 হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত 72,952টি ভিসা ইস্যু করা হয়েছে। আজ হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে 43টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 18টি, সৌদি এয়ারলাইন্সের 13টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 12টি ফ্লাইট পরিচালনা করেছে। সরকারি সফরে আজ কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময়ও করবেন ওয়াকারুজ্জামান। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী 5 মে দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত 6 এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং 10 এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেক এলাকায় দিনভর গ্যাস থাকছে না, তাই বাধ্য হয়ে বাসিন্দারা দিনের খাবার রাতে রান্না করে রাখছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। লাইনের গ্যাসে রান্না করতে না পেরে কেউ সিলিন্ডার কিনে এনেছেন, কেউ মাটির চুলায় রান্না করছেন। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। শিমুল খানের রিপোর্ট। দিনভর অপেক্ষার পর অবশেষে বিকেল 3টায় গ্যাসের দেখা মিলেছে রান্নার চুলায় আগুন।
রাজধানী ঢাকার ঘনবসতি মুগদা এলাকার এই বাসায় গ্যাসের চুলার চাপ এতটাই কম যে 1 ঘন্টার চেষ্টায় ভাতের পানি গরম করতে পারেনি এই গৃহিণী। গ্যাস জ্বালানোর চেষ্টা করছিলেন, আসলে একটু বলবেন আসলে এই গ্যাস সংকটটা আপনাদের কতদিন থেকে হয়? আমরা গ্যাসের জন্য আজকে কত বছর ধরে গ্যাসের জন্য অনেক কষ্ট করতেছি, এরকম দিন যায় সারাদিন গ্যাস আসে না, 2 দিন 3 দিন পরও সময় তাইছে। এই গ্যাসের জন্য আমরা সিলিন্ডার ব্যবহার করতেছি। বাচ্চারা টিফিন নিতে চায়, লুচ রান্না করে দেওয়া যায় না, আমরা অনেক সংকটে গ্যাসের। রান্না করি সারা রাত্র জেগে জেগে রান্না করি, 1টা বাজে গ্যাস আসে তখন থেকে রান্না করা শুরু করি, থাকে আপনার 6টা বাজেও না, 5:30টার দিকে আবার আপনার একদম মোমবাতির মতন এরকম হয়ে যায়। মগবাজার, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ি, উত্তর এবং দক্ষিণ খান এবং এর পার্শ্ববর্তী এলাকা সহ নগরীর অনেক এলাকাতেই দেখা মেলে এমন দুর্ভোগের চিত্র। এই মাদ্রাসা মসজিদ গলির ভিতরে সম্পূর্ণ গ্যাস বন্ধ, টোটালি বন্ধ। রাতের বেলা যে গ্যাস আসে মনে কয় না যে এত রাত্র কইরা ওইটা যে আমরা রান্না বান্নাটা করব, মনে যে কি কান্দি। গ্যাস না থাকায় ঘরের গৃহিণীরা পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। রান্নার জন্য মাটি বা ইলেকট্রিক চুলাই একমাত্র ভরসা। এমনকি সংযোগ থাকার পরও অনেক বাসায় বাড়তি এলপিজির সিলিন্ডার রাখতে হচ্ছে। গ্যাসও নাই, আমরা রান্না করতে পারি না। আজকে 15-16 দিন ধরে আমরা লার্কি দিয়ে রান্না করি। আমরা গ্যাস পাচ্ছি না বিদায় আমরা ইলেকট্রিকের চুলায় রান্না করি। গ্যাস সংকট নিরসনে কাজ করছে সরকার, পাশাপাশি বিদ্যুতের ঘাটতি নিরসনে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিতাস কর্তৃপক্ষ। ফিল্ড থেকে যে গ্যাসগুলো উঠে লোকালি সেগুলো কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকে, একটা রিজার্ভারের কিন্তু পরিমাণটা কমে। আমাদের 1800 মিলিয়ন থেকে 1900 মিলিয়ন গ্যাস আমরা পার ডে দিতে হয় গণফুড গ্যাস। এখন আমরা কিন্তু পাচ্ছি মাত্র 1500 থেকে 1550 এই রেঞ্জের ভিতরে, যার দরুন আমার খেয়াল করে দেখবেন 350 থেকে 400 মিলিয়ন গ্যাসের একটা ঘাটতি আছে। সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে সরকারের প্রায়োরিটি প্রজেক্টে কিন্তু আমাকে গ্যাস দিতে হচ্ছে, এটা কিন্তু কম্পালসারি আমাকে বলে দিচ্ছে এত দিতে হবে। বিদ্যুৎকে এই মুহূর্তে আমরা একটু বেশি গ্যাস দিচ্ছি, যার দরুন ঢাকায় একটু এটার ইফেক্টটা পড়েছে। নগরবাসী চান এ সমস্যার সমাধান। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কুড়িগ্রাম পৌরসভার 6 নং ওয়ার্ডের হানাগড়ে 2017 সালের বন্যায় ব্রিজের অ্যাপার্টমেন্ট ওয়াল ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় 2 কোটি টাকা ব্যয় নির্মিত ব্রিজটির। তখন থেকেই অকেজো পড়ে আছে। এলাকাবাসী ব্রিজে ওঠার জন্য নিজ উদ্যোগে কাঠের সাঁকো তৈরি করলেও তা নড়বড়ে। 8 বছর ধরে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই এ পথেই প্রতিদিন চলতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। যে কোনো এলাকার উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে থেকেও কুড়িগ্রামের হানাগড় ব্রিজের অ্যাপার্টমেন্ট ওয়াল ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হবার পথে। ব্রিজের উপর দিয়ে মানুষ যেতে পারলেও বন্ধ রয়েছে পরিবহন চলাচল। 2017 সালের বন্যার পর কেটে গেছে প্রায় 8 বছর, কিন্তু পৌর কর্তৃপক্ষের নজর পড়েনি। শুষ্ক মৌসুমে দিনের বেলায় কোনো রকম চলাচল করতে পারলেও রাতে চরম দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। রাস্তাটির কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ছে এই এলাকার মানুষ। এই মোকাটি কোনো মেরামত না করিয়ে আমাদেরকে যে অবহেলিতভাবে রেখেছে, তাতে মনে হয় আমরা অত্যন্ত চর এলাকায় বাস করি। গ্রামের লোক কত কষ্ট করে আসে, এই ব্রিজ থেকে আবার নামে, আবার পায়ে যায়। কত অসুস্থ রোগী থাকে, তারাও যাইতে পারে না। খুব একটা হয়রানির শিকার হয়ে আছি আমরা বহুদিন ধরে। প্রতিদিন এ রাস্তায় কয়েক হাজার লোক চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগই নেই। এলাকাবাসী বলছেন তারা চরম বৈষম্যের শিকার। 8 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের তৈরি কাঠের সাঁকো দিয়ে কোন রকম চলাচল করছেন তারা। পানির নালা অনেক জায়গা দিয়ে খুলে গেছে, এবছর ঠিক না করলে আমাদের বাড়ি এই অনেক কয়েকটা বাড়ি সব সিঁড়ি নিয়ে যাবে, উল্টি নিয়ে যাবে। এখানে আমরা স্কুল আসে কই, তা আসতে আমাদের বারণ করে, আসতে আমরা ভয় খাই। এই রাস্তাঘাটের জন্য চলাফেরা করতে পারতেছি না, বন্যা আসলে আরো অসুবিধা, অনেক ছেলেপেলে স্কুল যেতে পারে না। এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির সংস্কার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। আমরা এবার 9 রংপুর ডিভিশন 9 পৌরসভা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এই প্রজেক্টে হাতে নিয়েছি। আশা করি অনতিবিলম্বে এটা বাস্তবায়ন হবে আগামী অর্থবর্ষের আগেই, এবং লোকজনের এই সমস্যাটা থাকবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের জুড়ি উপজেলার হাকালুকি হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা এবং মাড়াই।
বাম্পার ফলনের পাশাপাশি বাজারে দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি বিভাগ বলছে, প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের, যাতে তারা সুষ্ঠুভাবে ফসল ঘরে তুলতে পারেন। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিস্তীর্ণ শস্য ভাণ্ডারকে তো এশিয়ার বৃহত্তর হাকালুকি হাওর। হাকালুকি হাওরের পাশাপাশি পুরো উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে। গত বছর ব্লাস্টার রোগের আক্রমণে ফলন ভালো না হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় পুরো হাকালুকি জুড়ে হয়েছে বোরো ধানের বাম্পার ফলন। বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার খুব ভালো ধান হয়েছে। ধান তো ফলন পাইছি বেশি, ঠিক আছে, কিন্তু ফলন পাইলেও তো আমরা এই খরচ দিয়ে গ্যাসের কাবার দিতে পারতাছি না। গ্যাস এবার আমরা ধান তো মার গেছে, এবার ধান ভাই আমরা খুশি। ফলন ভালো হওয়ায় হাওর পারে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। হাওর এলাকা জুড়ে এখন বোরো ধান কাটা, মারাই কাজ, ধান শুকানো সহ ধান সিদ্ধের কাজ চলছে পুরোদমে। তবে ফলন ভালো হলেও ধান কাটার যন্ত্র সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্য নেয় ক্ষোভ প্রকাশ করেন কৃষকেরা। ধান কাটার মেশিন যে তারা যে 2500 টাকা রেট করছে, আমরা লেগে বড় একটা জুলুম হয়েছে। এই সিজনে আমরা গাড়ি দিয়ে যদি ধান কাটতাম পারি তো আমরা একটা সহজ হয়। বোরো ধান চাষে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ব্লাস্ট, শিলাবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ফলন খুব ভালো হয়েছে এবং কৃষকরা ভালো দাম পাবে আমরা প্রত্যাশা করছি। তাদেরকে নিয়মিত পরামর্শ প্রদান এবং ব্লাস্ট রোগ নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করেছি। তাছাড়াও কৃষকদের মাঝে আমরা বীজ, সার বিতরণ করেছি এবং কৃষকদেরকে দক্ষতা বাড়ানোর জন্য আমরা নিয়মিত তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। চলতি মৌসুমে হাকালুকি হাওরে মোট 6150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।